ওমরের কানের কাছে গর্জে উঠল পিস্তল। পলকের জন্যে বধির হয়ে গেল সে। এবারও হ্যামারের গায়ে লাগলো না। তার পেছনের আরেকটা লোক উল্টে পড়ল। তার ধাক্কায় গড়িয়ে পড়ল আরেকজন। ফিরেও তাকালো না হ্যামার। উঠে এলো ওপরে। তার প্রায় গায়ে গা ঘেঁষেই এলো আর দুজন। যে কোনো একটা অস্ত্রের জন্যে পাগল হয়ে উঠেছে অমর। কামানে আগুন দিয়েছিল যে ভোজালিটা দিয়ে কিশোর, সেটা চোখে পড়তেই তুলে নিতে চাইল, কিন্তু ধাড়ুম করে উপুড় হয়ে পড়ল একটা পাথরে পা বেঁধে। বন বেড়ালের মতো তার উপর ঝাঁপিয়ে পড়ল হ্যামার। এঁকে বেঁকে পিছলে সরে যাওয়ার চেষ্টা করল অমর। পারল না। তার বুকের ওপর চেপে বসল হ্যামার। রোদে ঝিক করে উঠল তার হাতের ছুরির তীক্ষ্ণ ধার ফলা। দাঁত বের করে কুৎসিত হাসি হাসল ডাকাতটা। ওমরের গলার ওপর ধীরে ধীরে নামিয়ে আনছে ছুরি, জবাই করবে। গর্জে উঠল পিস্তল। স্থির হয়ে গেল হ্যামারের হাত। খসে পড়ল ছুরি। ছোট্ট একটা কাশি দিয়ে এক পাশে টলে পড়তে শুরু করল সে নিজেও। স্লো মোশন ছায়াছবির মতো ঘটছে ঘটনা। ধাক্কা দিয়ে হ্যামারকে গায়ের ওপর থেকে ফেলে দিয়ে উঠে বসল ওমর। ফিরে চেয়ে দেখল দুহাতে পিস্তল উঁচিয়ে ধরে কাঁপছে কিশোর। নল থেকে ধোঁয়া বেরোচ্ছে। ছাই হয়ে গেছে মুখ। থ্যাংক ইউ কিশোর, ফ্যাঁসফেঁসে কণ্ঠে ওমর বলল। পরক্ষণেই ভোজালিটা তুলে নিয়ে লাফিয়ে উঠে দাঁড়ালো। ঘটনার আকস্মিকতায় বিমূঢ় হয়ে গেছে হ্যামারের সঙ্গী সাথীরা। ওমরকে ভোজালি হাতে উঠে দাঁড়াতে দেখে যেন প্রাণ ফিরে পেল। আক্রমণ আর করল না। নেতার পতন ঘটার পর সাহস আর মনের জোর দুই হারিয়েছে ওরা। অস্ত্র ছুঁড়ে ফেলে দিয়ে ওপর থেকেই ঝপাঝপ লাফিয়ে পড়ল সাগরে। ব্যাপার দেখে ঘাবড়ে গেল জাহাজিরাও। বিধ্বস্ত জাহাজটাকে সরিয়ে নিতে শুরু করল। দুম দুম করে গুলি চালালো মুসা আর বব। ব্যাস হয়েছে, হাত তুলল অমর। গুলি থামাও। দেয়ালে ঠেস দিয়ে বসে আছে কিশোর। চুল উস্কো খুস্কো, হাঁফাচ্ছে আর ঘামছে। পিস্তলটা পড়ে আছে এক পাশে। মুসার চোখ লাল। ধপ করে বসে পড়ল। আস্তিন দিয়ে রক্ত মুছল গালের একটা কাটা থেকে। বব যেন নিষ্প্রাণ একটা পুতুল। শূন্য চোখে চেয়ে আছে ট্রলারটার দিকে। বেশি কেটেছে? মুসাকে জিজ্ঞেস করল ওমর। না, দুর্বল কণ্ঠে বলল মুসা। একটা গুলি পাথরে বাড়ি খেয়ে এসে লেগেছিল। জাহাজটার দিকে ফিরে চাইল ওমর। 50 গজ দূরে গিয়ে নাক ঘোরাচ্ছে তীরের দিকে। শিক্ষা হয়েছে বেটাদের। একটা ডাব এনে ভোজালি দিয়ে কেটে মুসার দিকে বাড়িয়ে ধরল। নাও, খেয়ে নাও, ভালো লাগবে। এক ডাবে কি হবে, এক বালতি পানি দরকার। ডাবটা হাতে নিয়ে টলতে টলতে উঠে দাঁড়ালো মুসা। এত পিপাসা জীবনে লাগেনি। নৌকাটা কোথায়? আমাদেরটা ডুবে গেছে। ধাক্কা দিয়ে চ্যাপ্টা করে ডুবিয়ে দেওয়া হয়েছে। জাহাজটা তীরের দিকে যাচ্ছে। পানি উঠছে হয়তো। উঠুক আর না উঠুক, আজ আর আসছে না। মাথা অত উঁচিও না, নোয়াও। গুলি করে বসতে পারে। আচ্ছা, সিডনি বার্ডুকে দেখলাম না তো। তোমরা দেখেছ? না। মাথা নাড়ল কিশোর। বব আর মুসা জানালো ওরাও দেখেনি। প্লেনটা দখল করতে না পারলে লাভ হবে না কিছু। চিন্তিত হয়ে পড়ল ওমর। ছাদে গিয়ে উঠল। ল্যাগুনে বিমানটা আছে কিনা দেখবে। সাগরের দিকে একটা নড়াচড়া দৃষ্টিগোচর হতেই ঝট করে ঘুরল ভালো মতো দেখার জন্যে। হায় আল্লাহ, চেঁচিয়ে উঠল সে। আরো বিপদ আসছে মনে করে ছাতে উঠে এলো অন্যরা। বড় জোর মাইল খানেক দূরে দ্বীপের দিকে মুখ করে ছুটে আসছে লম্বা একটা বড় জাহাজ। সর্বনাশ, বিড়বিড় করল বব। ডেস্ট্রয়ার। ওটা হামলা চালালে আর ঠেকাতে পারবো না। তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে দেখতে হঠাৎ হাসি ফুটল কিশোরের মুখে। না না, আক্রমণ করবে না। আমেরিকান নেভির শিপ, বুঝতে পারছো না? কিন্তু এখানে এলো কেন? জলদস্যুতা শেষ হয়ে গেছে অনেক বছর আগে। টহল দিচ্ছে না জাহাজটা। দেখি কি করে। ইস, যদি আমাদের তুলে নিত, মুসা বলল। এক প্লেট ডিম ভাজা আর রুটি যদি খেতে দিত, আর কিছু পনির, একটা মুরগি, কলা। বলো না, বলো না আর। দুহাত নাড়ল বব। আর বলো না।
ববের কথার ধরনে হেসে ফেলল সবাই। জানে বিপদ পুরোপুরি কাটেনি এখনো, দোদুল্যমান অবস্থা। কিন্তু জাহাজটা দেখে হালকা হয়ে গেছে সবার মন। কেন যেন মনে হচ্ছে ওটা শত্রুপক্ষের নয়। কোনোভাবে জানাতে পারি না আমরা এখানে আছি, প্রস্তাব দিল মুসা। হ্যাঁ ঠিক, সায় দিল ওমর। এসো চেঁচাই সবাই মিলে। কালা নাকি সব, গোঁ গোঁ করল মুসা, ডিম ভাজার চিন্তায় বিমর্ষ। আবার ডাকি? চিৎকার করে আবার ডাকলো ওরা। সাড়া মিলল না এবারেও। তবে থামতে শুরু করলো ডেস্ট্রয়ার। বোট নামালো। ঝিলিক দিয়ে উঠল 6 জোড়া ভেজা দাঁড়। দ্রুত গতিতে ছুটে এলো নৌকাটা উপদ্বীপের দিকে। গলুয়ের কাছে বসে আছে সাদা পোশাক পরা একজন অফিসার। ছাদ থেকে চত্বরে নেমে এলো অভিযাত্রীরা। ছুটে এসে দাঁড়ালো ভাঙা নিচু দেয়ালের ধারে। নৌকা কাছে আসতেই ডেকে ওমর বলল, ওদিক দিয়ে ঘুরে আসুন, সিঁড়ি আছে। স্পষ্ট আদেশ শোনা গেল। উপদ্বীপের এক পাশ ঘুরে সিঁড়ির কাছে এসে থামল নৌকা। পানিতে ভাসছে খানিক আগের খণ্ডযুদ্ধের আলামত। অবাক হয়ে দেখছে অফিসার। অভিযাত্রীদের দিকে চেয়ে হাসল কয়েকজন নাবিক। হালকা পায়ে সিঁড়ি বেয়ে চত্বরে উঠে এলো অফিসার। আদিম কামান বন্দুকগুলোর দিকে চেয়ে থমকে গেল। একে একে তাকালো 4টে বারুদে মাখামাখি শরীরের দিকে। কি ব্যাপার, ডাকাত পড়েছিল নাকি? হ্যাঁ, জবাব দিল ওমর। আর একটু হলেই দিয়েছিল শেষ করে। অনেক কষ্টে বেঁচেছি লড়াই করে। এগুলো দিয়ে খেলনা ভাবছেন নাকি? এক একটা গোলা যে কাণ্ড করেছে যদি দেখতেন। সুইভেল গানটার কথা বাদই দিলাম। কালো পতাকাটার দিকে চোখ পড়তে ভুরু কোঁচকালো লেফটেন্যান্ট। জলদস্যু, আধুনিক জলদস্যু। আপনারা? আমরা ট্রেজার আইল্যান্ডের গুপ্তধন সন্ধানী। পরিবেশ হালকা করার জন্যে নাটকীয় ভঙ্গিতে বাউ করল ওমর। ধরে নিন আমি ক্যাপ্টেন স্মলেট, আর এই যে ইনি স্কয়ার ট্রেলনি, ইনি ডক্টর লিভসি, আর ও জিম হকিন্স। আর এই যে বাঁকা হয়ে পড়ে থাকা হ্যামারের লাশটা দেখালো, এ হলো লং জন সিলভার। মারা গেছে? উপায় ছিল না, না মারলে আমরা মরতাম। আদিম কামান বন্দুক, জলদস্যুর কালো পতাকা, অভিযাত্রীদের পোশাক আশাক আর অবস্থা দেখে বোকা হয়ে গেছে যেন অফিসার। ব্যাপারটাকে কিভাবে নেবে বুঝতে পারছে না। তবে তার হাব ভাবে মনে হলো অভিযাত্রীদের পাগল ভাবছে সে। তা গুপ্তধন মিলল? নিশ্চয়ই, নইলে এত খুন খারাপই কেন? মোহরের স্তূপ দেখালো ওমর। ওই যে, চাইলেই 2-1টা নিতেও পারেন, সুভেনির রাখবেন। হাঁ হয়ে গেল অফিসার। এগোবে কিনা ভাবতে ভাবতেই চোখ পড়ল হ্যামারের পাশে পড়ে থাকা একটা মোহরের দিকে। নিচু হয়ে সেটা তুলতে গেল। হাহা করে উঠল ওমর। ওটা না, ওটা না, নিলে মরবেন। লাফিয়ে এসে ছোঁ মেরে তুলে নিয়ে ছুঁড়ে ফেলল। চকিতের জন্যে সোনালি একটা ধনুক সৃষ্টি করে উড়ে গেল ডাবলুনটা। পড়ল পানিতে, হারিয়ে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। অভিশপ্ত অনেক মানুষের প্রাণ নিয়েছে। কিছু না বুঝেই মাথা নাড়ল লেফটেন্যান্ট। চলুন জাহাজে চলুন, ক্যাপ্টেনকে সব খুলে বলবেন। খুব ভালো কথা, চলুন। খুশি হলো ওমর। অফিসারের পিছু পিছু নেমে এলো ওরা বোটে। ভাগ্য ভালো আমাদের আপনারা এসেছেন। লেফটেন্যান্টের সঙ্গে আলাপ জমানোর চেষ্টা করল ওমর। কেন এসেছিলেন? হাসলো অফিসার। কেন? যে কাণ্ড করেছেন আপনারা, ওয়েস্ট ইন্ডিজের অর্ধেকটা কাঁপিয়ে দিয়েছেন। 20 মাইল দূর থেকে গোলার আওয়াজ শুনেছি, কালো ধোঁয়া দেখেছি। আমরা তো ভাবছিলাম দ্বীপপুঞ্জগুলো যুদ্ধ ঘোষণা করে বসেছে, এরপরেও দেখতে আসবো না। ও, হাসলো ওমর। জাহাজের কাছে চলে এসেছে বোট। রেলিংয়ে সার দিয়ে দাঁড়িয়ে আছে কৌতূহলী দর্শক। তাদের দিকে তাকালো সে। অস্ফুট শব্দ করে উঠল বব। ফিরে চেয়ে দেখল ওমর। চোখ বড় বড় হয়ে গেছে ববের, ফ্যাকাশে চেহারা। কি হয়েছে? উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল ওমর। ব্যথা লেগেছে কোথাও? না, কিছু না, মাথা নাড়ল বব। কিছু তো বটেই, কি ব্যাপার?
মনে হলো বাবাকে দেখলাম ডেকে, নিচু গলায় বলল সে। ঝট করে মুখ ফিরিয়ে রেলিংয়ের কাছে দর্শকদের দেখল আরেকবার ওমর। কই, কোথায়? ববের কথা অফিসারের কানেও গেছে। তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে ববের দিকে। তুমি কলিন্স না তো? হ্যাঁ, কলিন্স, বব কলিন্স। অবাক হলো বব। তার নাম জানলো কি করে লোকটা? তাহলে ঠিকই দেখেছ, মাথা কাত করল লেফটেন্যান্ট। তোমার বাবাই। এক বন্দরে আমাদের ক্যাপ্টেনের সঙ্গে দেখা হয়ে যায়। ক্যাপ্টেন তাকে আগে থেকেই চিনতেন। অদ্ভুত এক গল্প শোনালো কলিন্স, গুপ্তধনের গল্প। সাহায্য করার জন্য অনুরোধ করলো ক্যাপ্টেনকে। এমনভাবে বলল, যাচাই করে দেখতে রাজি হয়ে গেলেন ক্যাপ্টেন। তাছাড়া এদিক দিয়েই যাওয়ার কথা আমাদের। কলিন্সকে জাহাজে তুলে নিলেন তিনি। কিন্তু ববের কানে অফিসারের কথা ঢুকলো কি না বোঝা গেল না। রেলিংয়ের দিকে চেয়ে রয়েছে সে। আরেকজন মধ্যবয়সী দর্শক এসে দাঁড়িয়েছে। ববের মতোই চুলের রং, একজন সিভিলিয়ান। জাহাজের গা ছুট বোট, সিঁড়ি নামানো হলো। কারো অনুমতির অপেক্ষা না করে সিঁড়ি বেয়ে দ্রুত উঠে গেল বব। সোজা গিয়ে ঝাঁপিয়ে পড়ল সিভিলিয়ান লোকটার বাড়ানো দুই হাতের মাঝে। উঠে গেল ওমর, কিশোর আর মুসা। বব আর তার বাবার তখন মুখে হাসি, চোখে পানি। দর্শকরা ঘিরে ধরল অভিযাত্রীদেরকে। সাড়া ফেলে দিয়েছি মনে হচ্ছে। কিশোরের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল ওমর। মাথা ঝোঁকালো শুধু কিশোর। জাহাজের পেছন দিকে ডেকে একটা কাঠের সামিয়ানার তলায় অপেক্ষা করছেন ক্যাপ্টেন। অভিযাত্রীদের তার কাছে নিয়ে এলো লেফটেন্যান্ট। পেছন পেছন এলো কৌতূহলী দর্শকদের দল। ক্যাপ্টেনের বয়স অল্প, তরুণ। বিচিত্র পোশাক পরা অভিযাত্রীদের দেখে একই সঙ্গে কৌতূহল, সন্দেহ আর বিস্ময় ফুটল তাঁর চোখে। ইঙ্গিতে চেয়ার দেখিয়ে বসতে বললেন তাদেরকে। জিজ্ঞেস করলেন, দলপতিকে? ইনি। ওমরকে দেখিয়ে দিল কিশোর। কি হয়েছিল? আবার প্রশ্ন করলেন ক্যাপ্টেন। সবই বলবো, ওমর বলল, কিন্তু তার আগে পানি খাওয়ান আমাদের। গোসলও করতে হবে। হাত মুখের যা অবস্থা। হাসল সে। পানি আনতে বললেন ক্যাপ্টেন। আর দ্বীপের ধারে একটা লেগুনে আমাদের প্লেন আছে, শত্রুরা দখল করে নিয়েছে। ওটা ফিরিয়ে আনতে লোক পাঠান প্লিজ। আর আপনার লেফটেন্যান্ট সাহেব আমাদেরকে যেখান থেকে নিয়ে এসেছেন, অনেক মোহর আছে ওখানে, ওগুলো আনা দরকার। তাড়াতাড়ি না করলে লুট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিছু ডাকাত দ্বীপে আশ্রয় নিয়েছে, মোহর নিয়ে প্লেনে করে পালাতে পারে। স্থির দৃষ্টিতে ওমরের মুখের দিকে চেয়ে আছেন ক্যাপ্টেন। তার মানে বলতে চাইছেন, সত্যিই গুপ্তধন খুঁজে পেয়েছেন আপনারা? একটা দুটো নয়, হাজার হাজার। তাই বলেছিলাম না স্যার, মোহর আছে, অনেক মোহর, বলে উঠল ববের বাবা। শুধু মোহর না, ওমর বলল, আরো অনেক মূল্যবান জিনিস আছে দ্বীপে। নিশ্চয়ই গ্যালিয়নটা খুঁজে পেয়েছেন আপনারা, কলিন্স যেটার কথা বলছিল। হ্যাঁ, আমার সঙ্গে গেলে দেখাতেও পারি, কিন্তু আগে আমাদের পানি খাওয়া। উঠে দাঁড়ালেন ক্যাপ্টেন। হ্যাঁ হ্যাঁ, আগে ঠান্ডা হয়ে নিন, তারপর বলবেন সব কিছু। আমি লোক পাঠিয়ে দিচ্ছি দ্বীপে। গায়ে সাবান মাখতে মাখতে বাবার সঙ্গে কথা বলছে বব। জানা গেল হ্যামারের ছুরি খেয়ে সেদিন মরেনি কলিন্স। দমটা ছিল কোনো মতে। জমে মানুষে টানা হ্যাঁচড়া করে শেষে ডাক্তাররা বাঁচিয়েছে তাকে। অনেক সময় লেগেছে সুস্থ হতে। ভালো হয়েই আরেকটা চিঠি লিখেছে ববের কাছে, কিন্তু বব পায়নি। সে তখন বেরিয়ে পড়েছে গুপ্তধনের সন্ধানে। জ্যামাইকার কিংস্টন বন্দরে চলে গেছে এরপর কলিন্স। ওখানেই দেখা ডেস্ট্রয়ারের ক্যাপ্টেনের সঙ্গে। প্রাচীন গ্যালিয়ন আর মোহরের কথা কৌতূহলী করে তুলেছে তরুণ ক্যাপ্টেনকে। বিশ্বাস করার আরো কারণ ছিল। কলিন্স যে এলাকার কথা বলেছে, ওখানে আগেও কয়েকটা জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। তাছাড়া ওই এলাকাটা এককালে ছিল জলদস্যুদের স্বর্গরাজ্য। ভেবেচিন্তে শেষে কলিন্সকে জাহাজে তুলে নেন ক্যাপ্টেন। জানা গেল মাত্র আগের দিন বিকেলে বেতারে একটা মেসেজ পেয়েছেন ক্যাপ্টেন।
ম্যারাবিনার প্যান আমেরিকান রেডিও স্টেশন মেসেজটা দিয়েছে 4 জন আমেরিকানকে নিয়ে একটা বিমান নিখোঁজ হয়েছে দক্ষিণ সাগরের কোথাও। গুপ্তধন নয়, বিমানটাকেই খুঁজছিল ডেস্ট্রয়ার। কামানের গোলার শব্দ কানে আসতেই দ্রুত গতিতে ছুটে এসেছে খোঁজ নিতে। সবচেয়ে বেশি অবাক হয়েছে বব আর ববের বাবা। দুজনের কেউ কাউকে আশা করেনি এখানে। 1 ঘন্টা পর বেশ ভালো একটা ভুরি ভোজন শেষে 4 অভিযাত্রীকে আবার নিয়ে আসা হলো সামিয়ানার নিচে। সিক্রস্কিটাকে উদ্ধার করে এনে ডেস্ট্রয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। মৃদু ঢেউয়ে দুলছে ওটা স্বচ্ছ নীল পানিতে। ক্যাপ্টেনের চেয়ারের পাশে স্তূপ করে রাখা হয়েছে মোহর। চেয়ারে বসল অভিযাত্রীরা। ওমর বললেন, ক্যাপ্টেন, এবার শুরু করুন আপনার কাহিনী। তাড়াহুড়োর দরকার নেই, খুলেই বলুন সব। কফির কাপ টেনে নিল ওমর। তারপর শুরু করলো গল্প, একেবারে গোড়া থেকে, কিছুই গোপন করল না। মাঝে মাঝে কথা যোগ করলো 3 কিশোর। রুদ্ধশ্বাসে শুনলেন ক্যাপ্টেন আর তাঁর অফিসারেরা। অবিশ্বাস্য। ওমরের কথা শেষ হলে বললেন ক্যাপ্টেন, চোখের সামনে প্রমাণ রয়েছে, তাও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তো আপনাদের এখন কোথায় যাওয়ার ইচ্ছে? দেশে? হ্যাঁ, তাই যেতে হবে। আপনাদেরকে ছাড়তে পারছি না এখন। সরি, যেতে হবে আমাদের সঙ্গেই। একটা কোর্ট অফ ইনকোয়ারি হবে, তারপর আদালত থেকে যা রায় হবে তাই। হাজার হোক, মানুষ খুন করেছেন আপনারা, কিন্তু প্রাণ বাঁচাতে করেছি, আর কোনো উপায় ছিল না। হ্যাঁ, বুঝতে পারছি। মাননীয় আদালতও নিশ্চয় বুঝবেন। কিছু হবে না আপনাদের। এই একটা রুটিন শুনানি, তারপর খালাস দিয়ে দেয়া হবে। তবে মোহর সব পাবেন না আপনারা। আইন অনুযায়ী অর্ধেক নিয়ে নেবে স্টেট। নিক, তারপরেও যা থাকবে অনেক টাকার জিনিস। হাসল ওমর। আর মোহর, প্রাণে যে বেঁচেছি এই যথেষ্ট। আপনাদেরকে অনেক ধন্যবাদ। ও হ্যাঁ, বললেন ক্যাপ্টেন, ট্রলারে একজন সিভিলিয়ান ছিল। লাশের পকেটের কাগজপত্র ঘেঁটে তার নাম জানা গেছে সিডনি বারডু, বলে উঠল ওমর। ওই পাইলট আমাদের বিমান চোরদের একজন, ম্যারাবিনা থেকে চুরি করেছিল। হ্যামারের সঙ্গে ওর থাকার কথা। তাই ভাবছিলাম বারডু গেল কোথায়। বোধহয় ডেকের নিচে থাকতেই আমাদের গুলি লেগে মরেছে। গোলা লেগে, শুধরে দিলেন ক্যাপ্টেন। শরীরের অর্ধেকটা উড়ে গেছে, যেন শেলের আঘাতে। গোলাও নয়, হাসল ওমর। আদিম সুইভেল গানের কাণ্ড। আচ্ছা, চলুন এখন দ্বীপে যাই। গ্যালিয়ানটা দেখান আমাদের, দুর্গটাও। এসব প্রাচীন জিনিসের প্রতি আমার ভারী কৌতূহল। যাবেন? সানন্দে। আসলে আসলে আমরাও ভালো মতো দেখতে চাই জাহাজটা। সেদিন তাড়াহুড়ো ছিল, তাছাড়া অন্ধকার, দেখতে পারিনি সব। বাকি দিনটা দ্বীপে কাটালো অভিযাত্রীরা, কখনো একা, কখনো দলবল নিয়ে। রাজকীয় গ্যালিয়নের ভেতরে বাইরে যতখানি দেখা সম্ভব দেখল। দ্বীপটা ঘুরে দেখল। সারাক্ষণ তাদের সঙ্গে সঙ্গে রইল নৌবাহিনীর একজন গার্ড। যখন অন্ধকার হলো, আর কিছু দেখা গেল না, তখন ফিরে এলো ওরা জাহাজে। দুর্গ থেকে লুই ডেকেইনির কালো পতাকাটা খুলে নিয়ে এসেছে বব। বন্ধুদের অনুমতি নিয়ে রেখে দিয়েছে ওটা তার কাছে ট্রফি হিসেবে। পরদিন সকালে সূর্য ওঠার পর ছাড়ল ডেস্ট্রয়ার। রাতের বেলায় বেতারে কিংস্টনে আমেরিকান নৌঘাঁটির সঙ্গে যোগাযোগ করেছেন ক্যাপ্টেন। তার ওপরওয়ালার সঙ্গে কথা বলেছেন। সোজা ওখানে গিয়ে রিপোর্ট করার আদেশ পেয়েছেন ক্যাপ্টেন। ক্রেন দিয়ে টেনে তুলে ডেকে বহাল তবিয়তে ক্যানভাসের চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে সিক্রস্কিটাকে। ডেক চেয়ারে বসে কফি খেতে খেতে কথা বলছে ওমর আর ববের বাবা। বব, কিশোর আর মুসা দাঁড়িয়ে আছে রেলিং এর ধারে, নোঙর তোলা দেখছে। রাতের বেলায় কয়েকটা ডলফিন এসে জমা হয়েছে জাহাজের ধারে, ফেলে দেয়া খাবারের টুকরো টাকরার লোভে। স্বচ্ছ পানিতে খেলা জুড়েছে ওগুলো, কখনো তাড়া করে যাচ্ছে একে অন্যকে, বোতলের মুখের মতো নাক দিয়ে গুঁতো মারছে পেটে, কখনো লাফিয়ে শূন্যে উঠে ডাইভ দিয়ে পড়ছে। সূর্যের সোনালি আলোয় অপরূপ সুন্দর লাগছে জীবগুলোকে। জাহাজ ছাড়ল,
ডলফিনের দলও চলল সঙ্গে সঙ্গে। কোথা থেকে এসে হাজির হলো একটা সাদা অ্যালবাট্রাস, উড়ে চলল জাহাজকে অনুসরণ করে। অভিশপ্তটা মারা গেছে প্লেনে বাড়ি খেয়ে। পাখিটাকে দেখতে দেখতে বলল মুসা। কে বলল তোমাকে? ঘুরল কিশোর। কেন, মরেনি? তাহলে অ্যাক্সিডেন্টটা করলো কে? অ্যালবাট্রাসই, এটার মতোই সাধারণ আরেকটা পাখি। অভিশাপ টভিশাপ কিচ্ছু না। ঝড়ের তাড়া খেয়ে দিশেহারা হয়ে পড়েছিল, ধাক্কা লাগিয়েছিল প্লেনের সঙ্গে। মোহরের অভিশাপ তাহলে বিশ্বাস করো না তুমি? বলল বব। অভিশাপ না কচু, সব মনের ভয়। তাহলে এই যে এতগুলো অঘটন ঘটল, মোহরটা যেই ছুঁলো মরল, প্রতিবাদ করল মুসা। তুমি মরেছ? আমি, বব কিংবা অমর ভাই মরেছে? ববের বাবা মরেছেন? আসলে যা ঘটার এমনিতেই ঘটত। হেমার আর অন্যরা যারা মরেছে, মোহরের লোভে মরেছে, অভিশাপে নয়। ঠান্ডা মাথায় ভালো মতো বিচার বিশ্লেষণ করে দেখো, কোনো দ্বিধা থাকবে না আর। তুমি বলতে চাইছো অমর ভাই খামোকাই অভিশপ্ত মোহরটা ফেলেছে? না ফেললেও চলতো। বব আফসোস করল। আহা, তাহলে তো ভুল হয়ে গেছে, সুভেনির রাখতে পারতাম। ওটাই যে সেই মোহরটা কি করে জানলে? ভুরু নাচালো কিশোর। গর্তে পেয়েছ, আরো তো মোহর ছিল, সবই একরকম। কোনটা তুলতে, কোনটা তুলে পাথরে রেখেছ, শিওর হচ্ছ কি করে? তাই তো। যাক ওসব কথা। দেশে ফিরে এত টাকা দিয়ে কি করবে বলো দেখি? আমি আর কি করব, ভালো হোস্টেলে থেকে ভালো স্কুলে লেখাপড়া করব, ব্যাস। তবে বাবা বোধহয় ভালো দেখে একটা জাহাজ কিনবে। হঠাৎ কিশোরের হাত চেপে ধরল বব। কিশোর, আমার একটা কথা রাখবে? 3 গোয়েন্দাই শরিক করে নাও না আমাকে, 4 গোয়েন্দা করে ফেলো প্লিজ। কিশোর হাসল, কৌশলে এড়িয়ে গেল অনুরোধটা। বলল, কেন, গোয়েন্দা হতে চাও কেন? ভালো একটা পালের জাহাজ বানিয়ে জলদস্যু হয়ে যাও না, টাকা তো আছেই। আহা, তা যদি হতে পারতাম। দীর্ঘশ্বাস ফেলল বব। নীল পানিতে ডলফিনের খেলা দেখতে দেখতে স্বপ্নের জগতে হারিয়ে গেল সে। বোধহয় লুই ডেকেইনির কথাই ভাবছে। একসময় মুখ তুলে বলল, জলদস্যু হই আর না হই, নাবিক হবই, জাহাজ নিয়ে বেরিয়ে পড়ব খোলা সাগরে। এতদিন মনে মনে দোষ দিয়েছি বাবাকে, কিন্তু আজ বুঝতে পারছি কিসের নেশায় ঘর ছেড়েছেন বাবা। এই খোলা আকাশ, খোলা বাতাস, নীল সাগর, আহা। আবার স্বপ্ন দেখতে শুরু করলো সে।